আসসালামু আলাইকুম স্যার। জি আচ্ছা স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আজকে গতদিনে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছিলাম, হোমওয়ার্ক। এখানে দেখছি অর্পা অর্পা হচ্ছে এটা দিয়েছে, জমা দিয়েছে। আর বাকি কই কারো কোনো খবর নাই। তো এটা আমরা অর্পার খাতাটা একটু দেখার চেষ্টা করি, দেখে তারপরে আমরা আমাদের যে ইয়েগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আচ্ছা অর্পা, তুমি যেভাবে লিখেছো এইভাবে লিখলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। এভাবে লিখলে মার্কস পাওয়া যাবে না। হাতের লেখা ভালো, সবকিছু ভালো, কিন্তু স্পেসিং এর অভাব। প্রপার যে স্পেস যেভাবে দিতে হবে সেগুলোর সমস্যা। যেমন ধরো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। স্যার, আমি এই জন্যই লেখাটা দিয়েছি যে আপনি আমার ভুলগুলো একটু হাইলাইট করে দিবেন, কারণ হ্যাঁ, আমার অনেক জিনিসে আমি জানি প্রবলেমস আছে। হ্যাঁ, আমি তোমার জি, এটা এটা একটু দেখছি আর এটা নিয়ে দেখবেন। আলোচনা করি তাহলে। দেখো, এটা হচ্ছে, জি স্যার। এটা এটা সবার জন্যই। আমি এর খাতা দেখছি বলে যে শুধুমাত্র একেই বলছি তা কিন্তু না, এটা সবার জন্যই। দেখো এই খাতাটার এই যে প্রথম পৃষ্ঠায় যতখানি সে টেক্সট দিয়েছে বা যতখানি লিখেছে, এইটুকু এমনভাবে ফাঁকা ফাঁকা করে লিখতে হবে যাতে করে এই লেখাটুকু দিয়ে ১.৫ পাতা লেখা যায়। ১.৫ পাতা লেখা যায়, বা অনেকে যদি পারো এটা যাতে ২ পাতা হয় এরকমটা চেষ্টা করতে হবে। মানে এটা অনেকটা এরকম যে টিচাররা তো সবই বোঝেন, কিন্তু তারপরেও একটু ফাঁকা ফাঁকা করে যদি লিখো তাহলে তোমার হচ্ছে খাতাটা বেশি ভরলো, বেশি দেখালো লেখাটা। অল্প লিখেও কিন্তু অনেক সময় বেশি দেখানো যায়। তোমার লেখা অল্প, কিন্তু দেখে মনে হচ্ছে যেন তুমি খুব সুন্দরভাবে বেশি করে লিখেছো, এরকমটা মনে হচ্ছে। মানে ওই তোমাদেরকে কি দিয়ে বোঝাই, আমি তো এক্সাম্পল বেশি দেই। তো এটা ওই অনেকটা প্লেটের ভেতরে খাবারের মতো আর কি। যখন খাবার তোমার কম তখন তুমি যদি একটু ছড়িয়ে খাবারটা দাও, তাহলে মনে হবে যেন প্লেটে পুরো প্লেট ভর্তি খাবার রয়েছে। আর যখন তোমার অনেক খাবার যদি আবার একসঙ্গে প্লেটে দিয়ে দাও তখন কিন্তু আর এটা সৌন্দর্য থাকবে না। তো ব্যাপারটা এখানেও এরকম। এখানে যেমন অর্পা লিখেছে যে শুরুর দিকে, আমি আমি একটু আগে স্পেস নিয়েই কথা বলি। শুরুর মেবি এইখান থেকে, দিস পোয়েম ইজ এ সনেট, এইখানে যদি একটা স্পেস দিত তাহলে যেটা হতো, স্পেসের ক্ষেত্রে আমি সবসময় বলি যে তোমার কাছে যদি স্কেল থাকে, তুমি স্কেল দিয়ে প্রয়োজনে মেপে মেপে ১ ইঞ্চি স্পেস দিবা। আমি ১ ইঞ্চির কথা বলে থাকি, কারণ স্পেস দেওয়ার ক্ষেত্রে অনেকেই বলে কতটুকু দিব, এই দিব সেই দিব, তো এই জন্য আমি বলি যে ১ ইঞ্চি মেপে দিবা। সো এটা এটা এমনিতে সব দিকে ঠিক আছে, লেখার সাইজ, ফন্ট সাইজ গুলো সবই ঠিক আছে। শুধু স্পেস ওপরে যে এখানে সাপোজ মাঝখানে যদি একটা লাইন না দিয়ে যদি স্পেস দিতে, তাহলে সেটা ভালো হতো। এখন মনে হচ্ছে যেন লেখা দিয়ে লেখার তুমি কি বলে বিছানা বিছিয়ে রেখেছো। তো এরকমটা না, একটু স্পেস দিতে হবে। স্ট্যান্ডা আছে না, স্ট্যান্ডা ওয়াইজ স্ট্যান্ডা শেষ করে করে স্পেস দিতে হবে। যেমন এখানে এখানে তুমি একটা লাইন শেষ করেছো, পরের আরেকটা প্যারা শুরু করেছো, প্যারাটা কি করেছো জাস্ট পরের লাইন থেকে না। তুমি এই যে এলিজাবেথ যে কথাটা লিখেছো, তুমি এই সেন্টেন্সে এই এই সেন্টেন্সে শুরু করতে পারতে। তাহলে মাঝখানে যে 1/2 ইঞ্চি বা 1/4 ইঞ্চির যে একটা গ্যাপ, এটা দিয়ে টিচারদের ওইটা পড়তে সুবিধা হয়। আর যখন এরকম ফাঁকা ফাঁকা সুন্দর গড়গড়ে লেখা টিচাররা দেখে, তখন টিচারদের শুরুতেই মনটা ভালো হয়ে যায়। যদিও পরীক্ষার খাতাগুলো এরকম না। এখন এখানে খাতাটা যেরকম, পরীক্ষার খাতাগুলো তোমরা এসএসসি ইন্টার দিয়েছো, তো তোমরা জানো যে পরীক্ষার খাতাগুলো কেমন হয়ে থাকে। তো পরীক্ষার খাতাগুলো যেমন, সেখানে তোমার এই লেখাগুলো অনেক ক্লিয়ার বা স্পষ্ট দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে যদি এরকম স্পেস না থাকে তখন সেটা কিন্তু খুবই বোরিং দেখা যায়। তো স্পেসের বিষয়টা আমি তোমাকে বললাম। আর যেমন এই যে এখানেও স্পেস নাই, যে এখানে এখানে একটা স্পেস হতে পারতো। এখানেও আমি বললাম যে এই লাইনটা, এই যতখানি টেক্সট এখানে লিখেছো তুমি, ততখানি দিয়ে ১.৫ পাতা বা ২ পাতা লেখার অভ্যাস করতে হবে।
এখানে এই যে এখানে স্পেস হতে পারতো, এখানে আরো এই লাইনটা এই লাইন থেকে শুরু করতে। তো তুমি এখানে যে এই লাইনটা দিয়েছো একটার পরেই। আর আমার এই স্যার আমার এই সমস্যাটা আমার ছোটবেলা থেকে আমার স্কুল কিংবা কলেজের স্যাররা আগেও এরকম বলছে, আমাকে বলেছেন যে স্পেসটা একটু বেশি বড় দিতে, কিন্তু আচ্ছা প্রায় হয়ে থাকে ঠিকই, স্যার আবার বলে করেছেন আমি নেক্সট টাইম থেকে ট্রাই করবো ওটা। আচ্ছা, তোমার কথা সব কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, মানে বোঝা যাচ্ছে না। তবে যেটাই হোক তুমি আমি কি আবার বলবো স্যার? হ্যাঁ এবার বলো। আমি বলতেছিলাম যে স্যার এই সমস্যাটার কথা আমাকে আগেও স্যারেরা বলেছেন যে তোমার এই সমস্যাটা আছে, যে তুমি স্পেস কম ইউজ করো এটাতে। তো আমি তো ট্রাই করছি স্যার, এই সমস্যাটা রয়ে গেছে আমার এখনো, আমি জানি। আচ্ছা থ্যাংক ইউ তুমি স্যার, আপনি আবার বললেন, আমি তুমি নেক্সট টাইম থেকে তুমি চেষ্টা করব। একটা একটা করে ট্রাই করো। তুমি এরপরে যেটা ট্রাই করবা, এর পরের যে দিন লিখবা সেটা হচ্ছে যে স্ট্যান্ডাগুলি বা প্যারাগুলি যে করতেছে এর মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা রাখবা। এই লাইনটা এখানে শুরু না করে এখানে শুরু করবা। হুম, তাহলেই তোমার হয়ে জি যাবে। স্যার। তুমি যেমন এই যে এই লাইনটা এখানে দিয়েছো, এই লাইনটা এখানে দেবা, এই মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা রাখবা। তাছাড়া তোমার লেখা ঠিক আছে, গটগটে লেখা সবই ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি তোমার লেখার গ্রামার টামার একটু এগুলো দেখে আসি। বা কি লিখেছো সেটা দেখি। আচ্ছা, ওয়ান অফ দ্য ফেমাস সনেটস, হ্যাঁ এই জন্য ধন্যবাদ যে এই সেন্টেন্সটা ভুল করে অনেকে, তো এটা যাতে ভুল না হয় সেটা চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি তো ভিডিও করছি যার জন্য আমি ক্লাসটা কন্টিনিউ করছি। আমার এখানে কারেন্ট চলে গেল, যার জন্য লাইভটা অফ হয়ে গেল। তো তোমরা প্লিজ এটাকে একটু পজিটিভলি নিও, যেহেতু কারেন্ট চলে গেছে তার জন্যই আসলে লাইভটা অফ হলো। তবে আমি যদি আজকে কারেন্টটা না আসে তবে আগামীকালকে ক্লাসটা নিব ইনশাল্লাহ। আবার তোমাদের তোমাদের ক্লাসটা মিস করা যাবে না, কারণ পরীক্ষা তোমাদের তো একটা মোটামুটি ডেট দিয়ে দিয়েছে, তো সেই জন্য। তো তোমরা, আচ্ছা আমি তোমাদেরকে মোবাইল থেকে একটু জানিয়ে দিই আর কি, মোবাইলে আমার নেট আছে, সেখান থেকে জানিয়ে দিই যে কারেন্ট চলে গেল। তো কারেন্ট যদি আসে হয়তো 10-15 মিনিটের মধ্যে যদি চলে আসে আমরা শুরু করে দেবো। আর যদি না আসে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কারেন্ট আসলো না, সেক্ষেত্রে তোমাদের এই ক্লাসটি কিন্তু আগামীকালকে হবে। তাহলে আমি আরেকবার 2 মিনিট। আচ্ছা, তো এই খাতাটাই আমি দেখি আজকে। খাতাটা দেখলে আমি তোমাকে মানে আরো আইডিয়া দিতে পারবো তোমাদেরকে। হাউ ডু আই লাভ ইজ ওয়ান অফ দ্য ফেমাস sonnet of Elizabeth Barrett Browning. It's a number. It is number 43 of the total Athos sonnet of a sequence that Elizabeth Barrett Browning wrote and entitled its sonnets from the Portuguese. Elizabeth Barrett Browning is a Victorian poet. She is the wife of famous English poet Robert Browning. আচ্ছা, আমি এই যে যতগুলো জায়গায় দেখালাম এই এতগুলো জায়গায় গ্রামারের ভুল, তাহলে যেটা হবে যে এতগুলো জায়গায় গ্রামারের ভুল হলে তোমার মার্কস একেবারে মানে কেটে দিবে। তুমি হয়তো বলবে যে অনেকখানি লিখে দিয়ে আসলাম কিন্তু মার্কস পাবে না। তো এই বিষয়গুলো তোমাকে মানে খেয়াল রাখতে হবে। যেমন এখানে পোয়েট ইন্টেন্সিভ না, এখানে পোয়েটস হবে, অ্যাপোস্ট্রফি এস হবে। তারপরে পোয়েট ট্রাইস, এখানে পোয়েট শি বিউটিফুলি পোর্ট্রেস, শি ট্রাইস, শি কাউন্টিং হবে না, শি ইজ কাউন্টিং। তারপরে শি ট্রাইস এরকম হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এই যে এখানে আবার সেম ভুল,
সি শোন, সি শোন তো হলো না, এখানে শি হ্যাজ শোন এরকম কিছু একটা হবে। এলিজিবল ক্লিয়ারলি এক্সপ্রেস হবে না, এক্সপ্রেসেস এরকম কিছু হবে, মানে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রচুর ভুল, তো এটা তোমাকে ঠিক করতে হবে। এছাড়াও অন্যরা যারা আছো তোমাদেরকেও একই কথা বলছি যে ভুল, এই জাতীয় ভুল করা যাবে না। দ্য সামারি অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট পোয়েট প্যাশনেট লাভ ফর আর হাজব্যান্ড, এই যে এই সেন্টেন্স আমি 4 জায়গায় দেখলাম একই রকমের সেন্টেন্স, সেটাও চেঞ্জ করতে হবে। দিস পোয়েট হ্যাজ টু পার্ট অক্টাভ অ্যান্ড সিস্টেড, এটা তুমি একটু আগে কিন্তু ইন্ট্রোডাকশনে বলেছো, তো এখানে আবার বলছো, তার মানে এটা রিপিটিটিভ হয়ে গেছে। এই যে শি ওয়ান্ট, মানে এই জায়গায় শি ওয়ান্টস হবে। শি ইউজিং, এটা তাহলে শি ইজ ইউজিং এরকম কিছু একটা হবে। যাই হোক, তুমি এইভাবে যদি লেখো তাহলে এই লেখাটাতে তুমি পাবা হচ্ছে 10-এর ভেতরে 4 মার্ক পাবা 10-এর ভেতরে। কিন্তু তোমাকে এমন একটা কোয়ালিটি লেখা লিখতে হবে যে সেটা যাতে করে 6-7 মার্কস চলে আসে, বা মিনিমাম যেন 5 যাতে অন্তত আসে, তাহলে যেন 50% মার্কস থাকে, 100-তে 50। যদি 3-4 আসে তাহলে হচ্ছে ফেল চলে আসবে কিন্তু। তো এটা মাথায় রেখো, এই এই মানে এত ভুল করা যাবে না। এত ভুল বলতে বেসিক ভুল, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বাই এস ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা ভুল করবে, কিন্তু এই বেসিক ভুল যখনই করবে তখন কিন্তু মার্কস কেটে নেবে। তো এটা একটু খেয়াল রেখো। যেমন তুমি যদি খেয়াল করে দেখো, আমি আমি এখানে কতগুলো দেখালাম, তারপরে দেখো, দেন শি ট্রাই হলো না, শি ট্রাইস হবে, শি নিডস হবে, তারপরে শি অলসো সেস, এখানে ঠিক আছে, শি ওয়ান্টস হবে, তারপরে শি ইজ ইউজিং হবে, তারপরে ইন দ্য লাস্ট সিক্স লাইনস পোয়েট শো না শোজ হবে, শি ইজ সো মাচ প্যাশনেট অ্যাবাউট হার হাজব্যান্ডস লাভ, মানে অ্যাপোস্ট্রফি এর সমস্যা আছে, শি হ্যাভ হয় না, শি হ্যাজ হয়, তাহলে তুমি বোঝো তোমাকে 3 মার্ক দিবে এটাতে। এমনিতেই তো তোমার স্পেসিং এর সমস্যা, তারপরে তুমি কোনো কোটেশন ইউজ করেছো কি, কোনো কোটেশন ইউজ করানি, তো কোটেশন ইউজ না করা, এবং একই সঙ্গে গ্রামারের ভুল, এবং এমন একটা গ্রামারের ভুল যে গ্রামারটার ভুলটা আসলে এসএসসি ইন্টারমিডিয়েটেই ধরার কথা, মানে ঠিক হয়ে যাওয়ার কথা, যেহেতু হয়নি তো এখন তোমার মার্কস কাটবে। তো এখন থেকে কেয়ারফুল থাকতে হবে তোমার, যে তুমি স্পেসটা ঠিক রাখবা, তারপরে কোটেশন দিতে হবে। কোটেশন হচ্ছে কবিতার লাইন থেকে হুবহু তুলে দিতে হবে, তুলে দিয়ে বলতে হবে যে এই জায়গায় কবি এটা বলেছেন। মানে ওই যে অনেক সময় হুজুররা ওয়াজ করে না, কোরআনের আয়াত বলে, তারপরে বলে যে অমুক সূরার অন্তর্গত অমুক নম্বর ইয়েতে আছে, এইরকম ভাবে ঠিক এটার ক্ষেত্রেও তোমাকে অনেকটা ওরকম করে বলতে হবে যে কবি কবিতার এই 2 লাইনে এই কথা বলেছেন, এবং সেই 2টা লাইন তুলে দিতে হবে। আর এই যে গ্রামারের যে ভুল, এটা তো করা যাবে না। তো ঠিক আছে, আজকে তো আমাদের মনে হয় ক্লাস হবে না নি, কারণ এই যে কারেন্ট গেল, কখন আসবে আল্লাহই জানে। যদি আর 2-4 মিনিটের মধ্যে আসে তাহলে আমি ক্লাস নিতে থাকবো, আর যদি না আসে তাহলে আমরা যে খাতাটা দেখলাম আজকে, এই খাতাটা দেখা পর্যন্তই, আর বাকিটা দেখে আমি যদি আরেকটা ভিডিও করতে পারি তাহলে সেই ভিডিওতে করে দেব, সেটাও যদি না পারি তাহলে আগামীকালকে আবার আমরা ক্লাস দেবো, আমি আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আগামীকালকে ক্লাস নিচ্ছি কিনা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা শুরু করি আজকের ক্লাসটা। যারা চলে গেছে তারা আবার চলে আসবে হয়তো, কারণ আমি অলরেডি জানিয়ে দিলাম যে আরেকবার সাথে জয়েন করে। আর তাছাড়া তো আমাদের ক্লাস রেকর্ড হচ্ছেই, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আর আরেকটা বিষয় অর্পা, তোমার খাতাটা আমি দেখেছি, এবং এই খাতাটা যখন দেখেছি তখনও রেকর্ড হচ্ছিল, বা প্রয়োজনীয় ইনস্ট্রাকশন যা কিছু দেওয়ার আমি এটা দিয়েছি। আমি যখন আজকে ক্লাসের পরে ভিডিওটা আপলোড দেবো তখন যতটুকু মিস গেছে তোমাদের, তোমরা একটু ওই ভিডিওটা দেখে নিও, তাহলেই আমাদের সময়টা বেঁচে যাবে আর কি। তো আমি আমাদের আজকের যে বিষয়টা নিয়ে ক্লাস নিতে চাচ্ছিলাম সেটা নিয়ে আমি শুরু করি। আমরা যদি এখানে যাই,
ওকে, আমরা যদি আমাদের আজকের বিষয়টা নিয়ে ক্লাস শুরু করি, সেটা হলো এই প্রশ্নটা। কতদিনে যেটা হাউ ডু আই লাভ যে একটা কোশ্চেন করলাম, সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এইটা নিয়ে আমরা আলোচনা করলাম গত দিনে। এবং আমাকে একটু বলো তো যে আমি সবাইকেই হোম টাস্ক দিলাম, বাট কাজ করলে শুধুমাত্র একজন, বাকিরা করলে না কেন? আমি হোম টাস্ক দিলাম সবাইকে, কিন্তু করলে একজন, বাকিরা করলে না। একটা জিনিস তোমরা মাথায় রেখো, তোমাদের তো এখন তোমরা নিউ সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারের পরীক্ষা যেহেতু কখনো দাওনি, এই জন্য জানো না। তোমরা যদি হোম টাস্ক না করো, মানে অনেক অনেক, ইভেন এই যে এখনো অনেক মেসেজ এসে আছে, এই যে এগুলো সব তোমরা যদি খেয়াল করো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই দেখো কতগুলি কমেন্ট, শুধু কমেন্টের ইয়ে ছড়াছড়ি। এরপরে সারাদিনে কত কমেন্ট, অনেক কমেন্ট আসে যেগুলো এখন যারা নিউ মানে সেকেন্ড ইয়ার রয়েছে, ওল্ড সেকেন্ড ইয়ার যারা সামনে পরীক্ষা দিবে, তাদের, যে তারা ফার্স্ট ইয়ারের অনেক সাবজেক্টে ইয়ে রয়েছে, কি বলে, ফেল রয়েছে। বিশেষ করে এই যে রিডিং স্কিল, সেটা তো অনেকের ফেল রয়েছে। তারা তোমাদের সাথে এই গ্রুপে অ্যাড হতে চায়। তারা আমাকে বলে যে 500 টাকা দেবো, 700 টাকা দেবো, 1000 টাকা দেবো, আমাকে আমাদের ওই গ্রুপে অ্যাড করে নেয়। তো আমার তো অ্যাড করে নিতে সমস্যা নেই, কিন্তু আমি অ্যাড করে নেই না, যে ওরা আসলে তোমাদের একটু সমস্যা হবে। ওরা যেহেতু একটু জানে বেশি, অলরেডি তারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছে, ওরা একটু কথা বলবে বেশি, এবং ওইটাতে তোমাদের ডিস্টার্ব হবে, যার জন্য আমি ওদেরকে এই গ্রুপে নিই না বা নিচ্ছি না। এখন কথা হলো যে তোমরা যদি পার্টিসিপেট না করো হোম টাস্কে, হয়তো তোমরা এখানে 40 জন আছো, যদি আমি 5টা 7টাও পেতাম, তাহলে হতো যে না ঠিক আছে, যে 5 জন 7 জন ট্রাই করেছে, কিন্তু পেয়েছি শুধু একটা। তো যদি তোমরা প্র্যাকটিস না করো, তাহলে তো এইসব ক্লাস নিয়ে লাভ নাই। হয়তো তুমি প্র্যাকটিস করেছো, ছবি তুলে দাওনি, হয়তো বা তুমি এখন করবে না, পরে করবে, কিন্তু যেহেতু বলা হচ্ছে যে 1-1.5 মাস পর পরীক্ষা, তুমি এখন যদি প্র্যাকটিস না করো, তাহলে আর কবে করবে? পরীক্ষার পরে নিশ্চয়ই। আর তোমাদের 40 জনের ডাটা তো আমার কাছে থাকতেছে। যেমন আমি যদি এখানে একটু দেখাই, যে এই যে এখানে আমি একটা এক্সেল শিট মেনটেন করি, যে এখানে তোমাদের ইউআরএল সহ এখানে প্রায় 42 জন আছো, আমি সহ মানে 41 জন। তো এই ডাটাটা আমার কাছে থাকতেছে। তো তোমরা যখন এর পরের বার যখনই বলবা যে আমি রিডিং স্কিলে ফেল করেছি, তখন আমি তো বুঝবো যে হ্যাঁ তুমি অমুক এবং তুমি ফেল করেছো। তো তখন তো আমার মাথায় নিশ্চয়ই প্রথমে এই কথাটাই আসবে, বা আমি যদি তোমাকে বলতেও যাই, তোমাকে এই কথাটাই বলবো যে তুমি হয়তো প্র্যাকটিস করোনি ঠিকঠাক। তো এই কথাটা যাতে না বলতে হয়, বা আরেকবার যাতে এটা হয়তো ফেল না করতে হয়, সেজন্য আমি যেটা বলবো, রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই। প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই। আচ্ছা, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। এবার দেখো, সেটা হলো আমি যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে এই প্রশ্নটা যদিও আহ, এই এই যে প্রশ্নটা হাউ ডু আই লাভ, এই কোশ্চেনটা 2012 সালে এটা এসেছিল। আর 2012 সালের আগের বছর, অর্থাৎ 2011 সালে প্রথম এই সিলেবাসে পরীক্ষা হয়। অর্থাৎ 10 সালের আগ পর্যন্ত আমাদের যে সিলেবাস ছিল, আমরা যে সিলেবাসে পড়তাম, সেই সিলেবাসটা ছিল। অর্থাৎ আহ, 4টা ব্রড কোশ্চেন, 4-20-80, এবং 4টা এক্সপ্লেনেশন থাকতো। এই 4-5-20, অর্থাৎ টোটাল 100 মার্কের থাকতো। কিন্তু 2010-এ এসে এটা চেঞ্জ করে দেয় এবং তোমাদের এই সিলেবাসটা নিয়ে আসে। তো এই সিলেবাসের প্রথম পরীক্ষা হয় 2011 সালে, এবং এটা হচ্ছে দ্বিতীয় সালের পরীক্ষা, মানে দ্বিতীয় নাম্বার পরীক্ষা এই সিলেবাসে। তো সেই সময়টাতে প্রশ্নগুলো কেমন হবে, কিরকম ভাবে হবে, কিভাবে করবে, এগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল শুরুর দিকে। ইভান কেমন প্রশ্ন হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বুঝোই সবকিছু ক্লিয়ারলি তারা বলতো না, এবং যার ফলে যেটা হতো যে বইগুলোও অত বেশি ডেভেলপ করতে পারেনি শুরুর দিকে। অনেকবার এটা মানে ওই সময়টা তো হয়েছে যে 6 মাস একটা সিলেবাসে পড়েছে, তারপরে দেখা যায় সিলেবাস চেঞ্জ হয়ে যায়, এরকমটা অনেকবার হয়েছে। তো সেই এক্সপেরিয়েন্স থেকে এই প্রশ্নটার ভেতরে অনেকগুলি প্রশ্ন আছে, একই অ্যান্সার একই রকম। যেমন ধরো 11 নম্বর কোশ্চেনটা এখানে যেটা,
যে রাইট এ নোট অন দ্য জেনেরিক ফর্ম অফ দ্য পোয়েম। পোয়েমের যে জেনেরিক ফর্ম, সাধারণ যে একটা গঠন, সেটা সম্পর্কে একটা নোট লেখো। তো এইটা ঠিক তারপরে 13 নাম্বারটাতে এসে বলতেছে রাইম স্কিম। এই পোয়েমটা রাইম স্কিম কি, এটা কিভাবে মেইন মানে ফর্মের সঙ্গে এটা কানেক্টেড কিভাবে। তো এই প্রশ্নটা এবং এই প্রশ্নটার অ্যান্সার একই। তারপরে আবার যখন আমরা এখানে আসবো যে কমেন্ট অন দ্য পোয়েটস মোড অ্যান্ড টোন, এটা একটু আলাদা কিন্তু এখানে অ্যাড করতে হবে। এই প্রশ্নটার সাথে অ্যান্সারটা মানে এই প্রশ্ন এই অ্যান্সারটা এখানে অ্যাড করতে হবে। তারপর ফাইন্ড আউট অ্যানি টু ফিগার অফ স্পিচ, এটাকে ওই জেনেরিক ফর্মের সাথে অ্যাড করতে হবে। এরপরে সনেট, ইভ্যালুয়েট দ্য পোয়েম অ্যাজ এ সনেট, এটাও অ্যাড করতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে ওই সময়ের কোশ্চেন, যার জন্য কোশ্চেন করতেও টিচারদের একটু সমস্যা হতো শুরুর দিকে, যার জন্য এখানে এরভাবে করা আছে। তবে এখনকার যে কোশ্চেনগুলো হয় এগুলো যেহেতু প্রায় 7-8টা পরীক্ষা হয়ে গেছে, 7-8 বছর, যার জন্য টিচাররা আরো বেশি সাবলীল কোশ্চেন করার ক্ষেত্রে। তো তারা একই টাইপের কোশ্চেন এখন আর দেয় না। তো এটা সেই সময়ের কোশ্চেন, যার জন্য এরকম। তো এখন কথা হলো এই 11 নম্বর কোশ্চেনটাতে তাহলে আমরা কি লিখবো। 11 নম্বর কোশ্চেনটা দেখবা পরের কোনো পরীক্ষায় আর এই কোশ্চেনটা আসে না। তারপরে আমরা এটা জেনে রাখার জন্য রাখবো। 11 নম্বরের কোশ্চেনটা হচ্ছে এই এতগুলো কোশ্চেনের সমন্বয়। এটাকে আরেকটা জিনিস আমরা বলতে পারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে পরীক্ষায়। সো এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন টাইপের, যে এটার ফর্মের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এটার যে গঠন, সেই গঠনের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা লিখো। মানে ব্যাপারটা এরকম, এটাই হচ্ছে জেনেরিক ফর্ম, মানে সাধারণ গঠনটা লিখো, এই কবিতার সাধারণ যে গঠন সেটা। এবার আমি একটা ইয়ে করে রেখেছি তোমাদের জন্য, যাতে করে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি। দেখো, এখন এই সাধারণ বা জেনেরিক ফর্ম যদি আমরা বোঝাতে চাই, তাহলে আমাদেরকে সেই ফর্মের ভিতরে এই জিনিসগুলো অবশ্যই রাখতে হবে। একটা হচ্ছে শুরুতে ইন্ট্রোডাকশন, যে এটা একটা বিখ্যাত কবিতা লিখেছেন রবার্ট ব্রাউনিং। এইখানে তিনি খুব সুন্দরভাবে তার লাভ থিমকে এক্সপ্রেস করেছেন, লাভ থিমকে এক্সপ্যান্ড করেছেন, এবং এটা এক্সপ্যান্ড করতে গিয়ে তিনি আহ, কবিতার একটি খুব চমৎকার একটি ফর্ম, যেটা হচ্ছে সনেট, সেই সনেট ইউজ করেছেন। এবং এখানকার মানে মানে এখানকার এবার জেনেরিক ফর্ম সম্পর্কে আমরা কথা বলবো, এইভাবে আর কি শুরু করতে হবে। তো শুরু করার পরেই আমাদের যে শুরুতেই যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে এটা যে একটা সনেট, সেই সনেট সম্পর্কে আলোচনা আসবে। এবার এই প্রত্যেকটা লাইনের যদি আমি এখানে যে পয়েন্টগুলো দিয়েছি, এগুলো যদি তোমরা 3 লাইন করে লেখো, 4 লাইন করে লেখো, মানে আরো একটু বেশি হবে, আমি এখানে মিনিমামটা বললাম, যদি 3-4 লাইন করে লেখো তাহলে তোমাদের 10-12 লাইন বা 3-4 পাতা হয়ে যাবে। যেমন এখানে কিভাবে শুরু করবা, এগুলো তোমাদের বইতে রয়েছে, তারপরে তোমাদেরকে ওই যে বললাম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। আমি যে অর্পার খাতাটা দেখে দিয়েছি, এটা রেকর্ডিংটা হয়েছে, তোমরা কারেন্ট যখন চলে গিয়েছিল, আমার তো ল্যাপটপের চার্জে যতক্ষণ চলেছে আর কি, পুরোটা সময় চলেছিল, অন ছিল। তো পুরোটা সময় আমি কথা বলেছি। তো ওই জায়গাটায় আমি বলেছি আসলে অর্পার যে ভুলগুলি। তো এই ভুলগুলি তোমরা আর মানে তোমাদেরকে করা যাবে না। আরেকটা জিনিস, এটা যদি অর্পা যদি না লিখতো তাহলে কিন্তু অর্পা বুঝতো না যে যে এই ভুলগুলো হচ্ছে। তো তোমাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আবার যে তোমরা সামনের দিনে হোম টাস্কটা দিও, অন্তত যে আজকে যেটা দিচ্ছি সেটা দিও। আচ্ছা দেখো, আমরা যখন ইন্ট্রোডাকশনটা লিখে ফেললাম, ইন্ট্রোডাকশনটা লেখার পরে আমরা আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে এই টার্মগুলোর মধ্যে শুরুতে আসে সনেট। তাহলে আমি আমি বাংলায় বলি যে এই কবিতাটা একটি সনেট, এবং এইটা হচ্ছে সনেটের যে প্রকারভেদ রয়েছে তার ভেতরে পেত্রার্কান যে সনেট বা ইটালিয়ান সনেট, সেই সনেটের অন্তর্গত এটা। এবং এই সনেটের এবার যে গঠন সেটা হচ্ছে, সনেটে সাধারণত 14টা লাইন থাকে, এবং এটা একটা সনেট একটা লিরিক পোয়েম, এবং 14টা লাইনের শেষে গিয়ে অন্তমিল থাকে। এবং মানে এইভাবে আর কি উপস্থাপন করতে হবে তোমাদেরকে। আয়াম্বিক পেন্টামিটার থাকে, এই কথাগুলো উল্লেখ উল্লেখ করতে হবে। এখন আয়াম্বিক পেন্টামিটার কি, এগুলো তোমাদের প্রস্তুতিতে যখন তোমরা পড়বা তখন এটা জানতে পারবা। বা অলরেডি যারা জানো তারা তো জানোই। তাহলে আমরা কি বলবো এটা সনেট নিয়ে, যে হাউ ডু আই লাভ দি ইজ আ সনেট, অ্যান্ড this sonnet is under the Petrarchan sonnet or Italian sonnet.
It has an excellent rhyme scheme at the end, and its meter is iambic pentameter. এইভাবে আমরা বলবো আর কি। তো এটা বলার পরে আমরা এখানে তার সনেটের আরো দুইটা প্রকারভেদ থাকে, সে প্রকারভেদে আসবো। যেমন এর ফার্স্ট 8 লাইন ইজ অক্টেভ and the last 6 line is sestet, and the poet here has presented his main theme at the first 8 lines, and the last and the climax theme has been presented here in the sestet. অর্থাৎ sestet-এ তিনি, মানে আমি যদি বাংলায় বলি তাহলে প্রথম 8 লাইনে তিনি তার ভাবের সূচনা করেছেন বা ইন্ট্রোডাকশন দিয়েছেন, তার কবিতার ইন্ট্রোডাকশন হয়েছে, এবং শেষ 6 লাইনে তিনি কবিতাটার একটা ক্লাইম্যাক্স পর্যায়ে নিয়ে গেছেন। সো এই কবিতা যদিও পেট্রারকান, অক্টাভ এবং সিস্টেট রয়েছে, কিন্তু তারপরেও এখানে ওই ভাবের সূচনা এবং শেষ বলে ওই যে একটা আলাদা সেকশন থাকে এই পেট্রারকান সনেটে, সেটা নাই। কিন্তু তারপরেও আমরা এটাকে দেখাতে হবে আর কি, যেখানেও অক্টাভ এবং সিস্টেট রয়েছে। আচ্ছা, এরপরে রাইম স্কিমে আসতে হবে, যে এখানকার এটা যেহেতু একটা সনেট কবিতা এবং একটা লিরিক কবিতা, সো এখানে অবশ্যই খুব সুন্দর রাইম স্কিম রয়েছে। এখানকার রাইম স্কিম ওই যে এ বি বি এম এ বি এরকম একটা রাইম স্কিম, এটা অর্পা লিখেছ, আমার মুখস্থ নাই আর কি। তারপর লাস্টে সিডি সিডিই সিডি এরকম একটা, আচ্ছা আচ্ছা, এবিবিএ তারপরে আবার এবিবিএ এরকম, তারপরে সিডি, হ্যাঁ যেটাই হোক আর কি, এটা তোমরা লিখবা আর কি। তো এই রাইম স্কিমটা রয়েছে, এবং এই রাইম স্কিমটা খুব সুন্দরভাবে তিনি এখানে সেট করেছেন, যার ফলে এই কবিতাটা একটা লিরিক কবিতা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে এটার স্ক্যানশনটা দেখাবো। স্ক্যানশনটা হচ্ছে তোমরা জানো হয়তো যে স্ক্যান কিভাবে করতে হয় কবিতার। তো এই স্ক্যানশনে মূলত এটা প্রমাণ করতে হবে, স্ক্যানশনটাই মূলত প্রমাণ করবে যে এটা আয়াম্বিক এবং পেন্টামিটার। এটা যে আয়াম্বিক এবং এটার মিটার যে 5টা, এটা প্রমাণ করবে হচ্ছে এই স্ক্যানশনের মাধ্যমে। এখন স্ক্যানশনটা কিভাবে করতে হয়, এটার অনেকগুলি নিয়ম আছে, সেই নিয়মগুলি মুখস্থ থাকতে হয়, এবং এটা একটা লং প্র্যাকটিসের বিষয়। এটার জন্য তোমরা ক্লাউড স্কুল প্রো ইউটিউব চ্যানেলে গিয়ে স্ক্যানশন লিখে যদি সার্চ করো, তোমরা 3টা পার্ট পাবে, 3টা ভিডিও পাবে। ওই 3টা ভিডিওর ভেতরে প্রথম 2টা ভিডিও দেখলে আর কি যথেষ্ট, থার্ড পার্টটা জাস্ট প্র্যাকটিস করানো হয়েছে। প্রথম 2টা ভিডিও দেখলেই তোমরা ওখানে পেয়ে যাবে যে স্ক্যানশন কিভাবে করে। সো এই স্ক্যানশনটা দিতে হবে, স্ক্যান দ্য লাইন বা এরকম একটা কিছু এখানে দিতে হবে। এটা তোমাদের বইতেও রয়েছে, তোমরা সেখানেও এটা পাবে। এরপরে রয়েছে ফিগার্স অফ স্পিচ। এখানে এই কবিতায় যে ফিগার্স গুলো রয়েছে বা স্পিচের যে ফিগার্স গুলো রয়েছে, আমি একটা এক্সাম্পল দেই। এখানে যেমন রয়েছে তোমার ইমেজেরি বা ইমেজের ব্যবহার করা রয়েছে। যেমন এখানে কবি ক্যান্ডেল লাইট, সান, এই জিনিসগুলো তুলে ধরেছেন। মানে সান দিয়ে তো দিনের বেলা বা সূর্য, এটা একটা, আমরা যখন এই শব্দগুলো শুনছি তখনই আমাদের সূর্যের কথা মাথায় আসছে। তারপর ক্যান্ডেল লাইট দিয়ে মুন বা নাইট এর কথা মাথায় আসছে। তারপরে কবি এখানে উপস্থাপন করেছেন খুব সুন্দরভাবে, যেমন ডেপথ, তারপরে ব্রেথ, তারপরে হাইট, এগুলো সব কিন্তু আমরা যখন ডেপথের কথা চিন্তা করছি তখনই মনে হচ্ছে দেখো যে মাটির অনেক গভীরের কোনো একটা বিষয়। তারপরে হাইটের কথা যখন চিন্তা করছি তখন এভারেস্ট পর্বতের কথা মাথায় আসতেছে, মানে অনেকটা এরকম উচ্চতা আর কি মাথায় আসতেছে। তো এই সব মিলে এগুলো আমাদের একটা খুব সুন্দর ইমেজারি রয়েছে। এখানে গড সম্পর্কে কথা বলা আছে সবার শেষে। তো গডের বিষয়টা যখনই আসছে তখন আমাদের ধর্ম, রিলিজন, এই কথাগুলো আমাদের মাথায় আসছে, বা গডের ফিচারগুলি যেন আমরা জানতে পারছি বা মনে আসছে। তো এইগুলো সব মিলেই মূলত এটা খুব সুন্দর ইমেজারি রয়েছে এখানে। এরপরে আরো রয়েছে, এটা তোমরা তোমাদের বইতে পাবে। আচ্ছা, আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে রাইটার্স পজিশন বা মোড। রাইটার্স পজিশন, অ্যাটিটিউড অর মোড, এই কয়েকটা জিনিস লিখতে হবে। রাইটারের পজিশন হচ্ছে এই কবিতায়, যদিও শুরু মানে দেখে মনে হচ্ছে এটা সাবজেক্টিভ একটা কবিতা,
কারণ রাইটার তার হাজবেন্ডকে কতটা ভালোবাসে সেটা সম্পর্কে বলছেন। কিন্তু এটা যদি ডিপলি আলোচনা করা যায় তাহলে এটা একটা অবজেক্টিভ কবিতা। এখানে কবি তার নিজের ভালোবাসার কথা বলছেন, নিজের ভালোবাসার কথা। তাহলে কার কথা বলছেন? ভালোবাসার কথা। তো ভালোবাসা একটা অ্যাবস্ট্রাক্ট থিম, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। সো এদিক দিয়ে এখানে এটা হচ্ছে একটা অবজেক্টিভ। অবজেক্টিভ যদি না হতো তাহলে এই কবিতাটা এতকাল পরে এসে কিন্তু মানুষ এভাবে পড়তো না। বা এটা অবজেক্টিভ যে এটা প্রমাণ করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই কবিতাটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে, তোমার ওয়াইফকে, তুমি তোমার হাজবেন্ডকে, যাকেই বলো না কেন, এই কবিতাটা কিন্তু তুমি শোনাতে পারো। এবং শুনলে এটা আজ থেকে কয়েকশো বছর আগেও যেরকমটা ছিল, বা 100 বছর আগে, 200 বছর আগে যেমনটা ছিল, এখনো কিন্তু তুমি তোমার ওয়াইফকে, তুমি তোমার হাজবেন্ডকে যদি এই কথাগুলো বলতে যাও, সেম ফিলিং আসবে। মনে হবে না যে এটা অন্য কারো জিনিস তুমি বলছো। আবার আসতে 500 বছর পরও যদি একই রকমের ভাবে বলতে যাও তাহলে এই সেম ফিলিংসটাই আসবে। মানে এখানে কিন্তু কবি তার যে হাজবেন্ড, সে হাজবেন্ডের নাম এখানে উল্লেখ করে নাই। এবং স্পিকার নিজেও এখানে তার নিজের নামটা বা নিজের ব্যাপারে শুধুমাত্র আই শব্দটা ইউজ করেছেন, এছাড়া আর কিছু ইউজ করেননি। সো এটা একটা সার্বজনীন ইউনিভার্সাল একটা কবিতা হয়েছে। এবং টাইমের যে রেজাল্ট, টাইমের যে মাপকাঠি, সেই মাপকাঠিতে এটা পাশ করে গেছে। তো এই জন্য এইটা মূলত একটা অবজেক্টিভ কবিতা। সাবজেক্টিভ কবিতাগুলো মানে এত দীর্ঘস্থায়ী হয় না, বা দীর্ঘস্থায়ী হলেও ওইগুলো সবার সামনে বলা যায় না, সবাইকে বলা যায় না, সবার সাথে মিলে না, সময়ের সাথে বা ইয়ের সাথে মিলে না। বাট অবজেক্টিভ গুলো এটা মানে কি বলে, এটা টাইম ল্যাপস আর কি থাকে এটার। অত যত দিনই যাক বা যেরকম, মানে যেটা সর্বযুগের ইউনিভার্সাল একটা কবিতা হয়ে থাকে। সো এই প্রশ্নটা যখন তোমরা লিখবা সামনের দিনে, আমি এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে সনেট, তারপরে সনেট কি, কেন, এই জিনিসটা আলোচনা করতে স্যার, হবে। স্যার এটা কি জেনারিক ফর্ম কোশ্চেনের আনসারের জন্য নাকি? হ্যাঁ, জেনেরিক ফর্ম কোশ্চেনের জন্য। তো জেনেরিক ফর্মের এই প্রশ্নটা যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে 2, 3, 4, 5 লাইনেই হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নটাকে তো আমাদের টেনে টুনে 10 মার্কের মতো বানাতে হবে, যার জন্য আমরা এতগুলো জিনিস একসঙ্গে নিয়ে আসছি। আর এই সব কিছুতেই একটু করে সামারির টাচ থাকতে হবে। মানে ঘুরে ফিরেই তোমরা একটা স্টোরি শুনেছো কিনা, ওই যে মানে এটা এটা সবাই শুনেছে, আমি তারপরেও একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। ওই যে খাস কাটা, খাস কাটা, তারপরে মানে একটা স্টোরি ছিল এরকম। এটা তোমরা শুনেছো কিনা, যে এক ছেলেকে বলা হচ্ছে যে তুমি আহ, কুমিরের রচনা লিখো। তো ও বলছে কুমিরের 2 পা, 2 হাত, 2 চোখ, এটা বলার পরে বলছে তো কুমিরের গায়ে অসংখ্য খাস কাটা। এরপরে সে খাস কাটা, খাস কাটা করে 2 পাতা লিখে দিয়ে আসছে। তো তাকে ডাক্তার দেখলো যে আছে, তো খাস কাটার কথা এত লিখছে, তাহলে তুমি কি করো, তাহলে গরুর গরুর রচনা লিখো। গরুর রচনা লিখতে গিয়ে গরুকে নদীর মধ্যে নিয়ে গেছে, নদীর মধ্যে গিয়ে নদীতে একটা কুমির ছিল, কুমিরের 2 পা, 2 হাত, লাস্টে দিয়ে এর গায়ে খাস কাটা। তারপরে দেখলো যে এই তো সমস্যা, তাহলে কি করি, একে ইতিহাস নিয়ে লিখতে দিই। তাহলে বললো ঠিক আছে, পলাশির যুদ্ধ বা এটা সম্পর্কে লিখতে দাও, লিখতে শুরু করো। তখন বলছে যে পলাশির যুদ্ধে সম্পর্কে লিখতে লিখতে বলছে যে এখানে নওয়াব সিরাজউদ্দৌলা মীর জাফরকে বিশ্বাস করেছিলেন, তো বিশ্বাস করে তিনি খাল কেটে কুমির এনেছেন, এবং সেই কুমিরের গায়ে ছিল খাস কাটা। মানে যেভাবে হোক সে কুমিরকে নিয়ে আসবে এবং খাস কাটা কথাটা লিখবে। ঠিক ব্যাপারটা এখানে এরকমই। এই প্রশ্নগুলোর যখন অ্যান্সার করব আমরা, যেভাবেই হোক আমরা মানে বারবারই মিক্সার করব হচ্ছে এই মেইন যে থিমটা, সরি, এটা মেইন যে সামারিটা, সেই সামারিটাকে আমরা নিয়ে আসবো। যেভাবে হোক টেনে টুনে সামারিটাকে নিয়ে আসবো। নইলে এটা কিন্তু আমাদের বড় কোশ্চেন হবে না। আর বড় কোশ্চেন না হলে তোমাকে 10 মার্কের অ্যান্সার দিবে না। 10 মার্কের জন্য মিনিমাম 3.5-4 পাতা লিখতে হবে, 25 মিনিট ধরে লিখতে হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে 25 মিনিটে তুমি 4 লাইন লিখে রাখলা বা 5 লাইন বা 10 লাইন লিখে রাখলা, তাহলে কিন্তু তোমাকে মার্কস দিবে না অতটা। আর এই ভুলটাই করে সবাই। বইতে দেখে যে 3-4 লাইন বা 2 লাইনে প্রশ্নের অ্যান্সার, বা 10 লাইনে প্রশ্নের অ্যান্সার, যেটাতে 10 মিনিট লিখে সে বসে আছে, রিডিং স্কিলের ক্ষেত্রে আর কি। সো এটা কখনোই করা যাবে না। এটাকে টেনে টুনে যেভাবে হোক আমাদেরকে টাইম 25 মিনিট লিখতে হবে, 4 পাতায় লিখতে হবে। এবং এই প্রশ্নগুলো জেনেরিক ফর্ম যদি আমরা এটা লিখি, শুধুমাত্র সনেট, এই অক্টেভ সিস্টেট, এইটুকু লিখলেই, এবং রাইম স্কিম, এই 3-4টা লিখলেই মূলত আমাদের ওই 1 পাতা হয়ে যাবে বা হাফ পাতা হয়ে যাবে, অ্যান্সার শেষ 10 মিনিটে। কিন্তু এইটুকু দিলে তো আমরা মার্কস পাবো না, এই জন্য পুরোটাই লিখতে হবে। প্রথমে সনেট, সনেট কি, কেন, কিভাবে,
অক্টেভ সিস্টেট লিখতে হবে, রাইম স্কিমটা লিখতে হবে, এবং এই রাইম স্কিম লেখার পরেই এখানে নিয়ে আসতে হবে যে এইখানে তিনি রাইম স্কিম খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন, এবং ব্যবহার করেছেন এই রাইম স্কিমের কারণে তার হাজবেন্ডের প্রতি তার যে ভালোবাসাটা সেটা আরো বেশি ফুটে উঠেছে, এবং তিনি এটাতে তার হাজবেন্ডের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি সাকসেসফুল হয়েছেন, কারণ এটা একটা ইউনিভার্সাল লাভ পোয়েমে পরিণত হয়েছে। এটা আজ থেকে এত বছর আগেও যেমনটা ছিল, এখনো এটা তেমনই, এখনো এই পোয়েমটা যে কেউ যে কারো কাছে বলতে পারবে, এবং সেটা টাইমের যে টেস্ট সেই টেস্টটাকে উপড়ে যাচ্ছে। এবং এটা বলতে গিয়ে কিন্তু আবার এখানে কোটেশন ইউজ করতে হবে, এক এক জায়গায় বা দু জায়গায় কোটেশন ইউজ করবা, যে কবি এখানে এই কথাটা বলেছেন, এরকম আর কি কথা। এরপরে স্কানশন, এরপর ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ বলতে গিয়েও তোমরা সামারিটা টেনে নিয়ে আসবে, একটু রাইটারের পজিশন বলতে গিয়েও সামারিটা টেনে নিয়ে আসবে। তো এগুলো তোমাদেরকে একটু এই এই যে রিডিং স্কিল বা রাইটিং স্কিলের যে আরো পার্টগুলো রয়েছে, এগুলোতেই তোমার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে এবিলিটি সেটা বাড়িয়ে দেয়। তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে তখন দেখবে যে আর মুখস্থ হচ্ছে না, মুখস্থ থাকতেছে না, তখন তোমাদেরকে ফ্রি হ্যান্ড লিখতে হবে। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি ফ্রি হ্যান্ড লেখার অভ্যাসটা না হয়, তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কপালে দুঃখ আছে। তো তোমরা ফ্রি হ্যান্ড লেখার চেষ্টা করো। এই প্রশ্নগুলোই তোমরা তোমাদের স্যার, বই টই দেখে হ্যান্ড নোট তৈরি করার স্যার চেষ্টা করো। আমি স্যার হুম। স্যার আমি যখন বাসায় প্রেজেন্টেশন করতে চাচ্ছি অনেক সময় লেগে যাচ্ছে। আচ্ছা, সেটা কি তুমি আর একটু ক্লিয়ার করে বলো। এক্সামে হয়তো 25 মিনিটের থেকে বেশি পাবো না। আচ্ছা, আবার বলো। স্যার আমি বলতে চাইছি যে আমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাচ্ছি তখন আমার অনেকটা টাইম দিতে যাচ্ছে, কিন্তু যখন আমি এক্সামে হলে যাব তখন তো আমি এতগুলো টাইম পাবো না। তখন মানে এর আগ পর্যন্ত আমি কি করলে আমার এই টাইমটা গ্যাপটা ঠিক আচ্ছা হবে আর কি, একটু যদি আচ্ছা, বলতেন। এটা আমি এক্সাম্পল দিয়ে বলি। ক্রিকেট ম্যাচ হয় একদিন, কিন্তু একদিনের, ধরো একটা ক্রিকেটার একদিনে 50 ওভার ম্যাচ খেলে। এখন এই 50 ওভারের জন্য সে কি ওই 50 ওভার খেলবে বলে আগে শুধুমাত্র মাত্র একদিন বা 50 ওভার শুধু সে প্র্যাকটিস করে, তা কিন্তু না। আগে দেখা যাচ্ছে 2 মাস ধরে সে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করার পরে সে একদিন যায় একটা 50 ওভারের ম্যাচ খেলতেছে। ঠিক ব্যাপারটা এরকমই, যে তোমার ওই 25 মিনিটে যাতে তুমি লিখতে পারো, সো এইরকম, মানে ওই 25 মিনিটের ওইটা মনে করো তোমার একটা ক্রিকেট ম্যাচ, এবং তার আগে এই যে তোমার এখন যে সময়গুলো চলছে, এখন প্র্যাকটিস সেশন, এই সময়টাতে যে এই প্রশ্নগুলো হ্যান্ড নোট তৈরি করতে হবে, তারপরে দেখা যাচ্ছে যে লিখতে হবে খাতায়, আমাকে যেভাবে হোক 25 মিনিটের মধ্যে বা 30 মিনিটের মধ্যে আমাকে লিখতে পারতে হবে, এরকম একটা লেখা বারবার প্র্যাকটিস করে করে লিখতে হবে। মানে ব্যাপারটা ওই ক্রিকেট ম্যাচের মতো, তুমি যদি ওখানে ওই 25 মিনিটে লেখা শেষ করতে চাও, তাহলে এখানে তোমাকে ওই একদিন 25 মিনিটে লিখবে, তার মানে এখানে তোমাকে আরো 10 দিন এরকম প্র্যাকটিস করতে হবে। একবারে গিয়ে স্টেজে মানে শুরু করে দিলে হলো না। ফুটবল খেলাতেও কি হয়, ফুটবল খেলাতে মেসি রোনালদো কি এমনি মেসি রোনালদো হয়েছে? ওরা ওই একদিনের 90 মিনিটের খেলার আগে ওরকম আরো 2 মাস তারা প্র্যাকটিস করে, ক্যাম্পে অনেক ধরনের ক্যাম্পেইন করে। এই যে বাংলাদেশে ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে, এখানে কি, এখানে তো ওমানে বাংলাদেশ আগে ভাগে যাবে, কারণ কি ওখানে তারা ক্যাম্প করবে, মানে প্র্যাকটিস করবে, বা আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া। যেটা আমরা যদি পরীক্ষা দেই, আমরা যদি নিজে নিজে রুমে পরীক্ষা দেই, নিজে নিজে রুমে লিখি, মডেল টেস্ট দেই, তাহলে কি হলো? বা ইভেন পরীক্ষার কলেজে যে টেস্ট পরীক্ষা হয়, ইন কোর্স পরীক্ষা হয়, এগুলো কেন হয়? মানে ব্যাপারটা হচ্ছে এগুলো সবই প্র্যাকটিস ম্যাচ, আবহাওয়ার সাথে, পরীক্ষার হলের যে আবহাওয়া সেই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা, এবং ফাইনালি যা ফাইনাল পরীক্ষাটা হয়। সো এই সবকিছু, তোমার যে প্রশ্ন সেই প্রশ্নটার একটাই কথা, সেটা হচ্ছে যে তুমি এই প্রশ্নটা যদি লিখতে পারতে চাও, তাহলে তোমার এরকম 5টা 10টা কবিতা পড়ে সেই 5টা 10টা কবিতায় 5টা 10টা যখন এই জাতীয় প্রশ্ন লিখবা, তখন দেখবা ঠিকই ওইটাতে গিয়ে হয়ে গেছে। আর পরীক্ষার হলে এখন যখন তুমি বাসায় লিখতেছো, তখন তোমার বাসায় লিখতে দেখবা তোমার আম্মা ডাকতেছে যে এই অর্পা এদিকে আয়, এই অর্পা এটা কর সেটা কর, আসি আম্মু, এটা সেটা, এই যে ঝামেলা করতে করতে চলে যায়। কিন্তু পরীক্ষার হলে মানুষের ব্রেইনটা অনেক শার্প থাকে, ওই সময় এদিক সেদিক নজর বা এদিক সেদিক অন্যান্য কথাবার্তা কম আসে। দেখবো অনেক কিছুই হয় যে পরীক্ষার হলে যাওয়ার আগ দিয়ে তোমার মনে হচ্ছে সব ভুলে গেছো, আর পরীক্ষা দিতে যখন বসেছো, তখন দেখবা ভরভর করে সব মাথার মধ্যে চলে আসতেছে আবার। এটা তোমাদের এই ফার্স্ট ইয়ার পরীক্ষা যখন দিবে, তখন এটা হবে যে পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্তে তোমার প্রচন্ড টেনশন হবে যে আমি তো কিছুই মনে করতে পারতেছি না, এতগুলো প্রশ্ন বললাম হায় হায়, বা কোটেশন গুলো মনে থাকতেছে না। বাট পরীক্ষার হলে যখন তুমি পরীক্ষা দিতে শুরু করবা, তখন দেখবা এগুলো 1 বাই 1 তোমার মনে চলে আসছে।
তো বিষয়টা এই যে তুমি যত প্র্যাকটিস করবে তত এটা তোমার ভালো হবে। তুমি আহ, ওই যে তোমাদের প্রোজ আছে না, প্রোজে ফ্রান্সিস বেকনের একটা রাইটিং পড়েছে না, যে রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তো তোমাকে পড়তে হবে, এবং রাইটিং যখন তুমি বেশি বেশি করবা তখন তুমি এক্সাক্ট হবে। তুমি ওই 25 মিনিটে লেখার মতো মানে প্রিপারেশনটা তোমার চলে আসবে, বা তুমি ভালোভাবে লিখতে পারবে তখন। সো আমি আবারও আজকে আবার রিকোয়েস্ট করছি, তোমরা 40 জন 41 জন আছো, তোমরা সামনের দিনে দেখি কতজন লেখা দাও, এবং আহ, সেটা আমি অবশ্যই আবার এই যে অর্পা খাতার মতো করে দেখার চেষ্টা করব। আর অর্পা, তুমি তোমার এই আমি যখন ভিডিওটা শেয়ার করবো, ভিডিওটা তুমি একবার দেখো, বিশেষ করে তোমার প্রথম অংশটা, তোমার খাতা যেগুলো আমি লিখেছি, যেগুলো বলেছি, অন্যরাও দেখিও, কারণ ওই একই ভুল তো সবারই হয়। আচ্ছা, এখন জি তোমাদের স্যার, আমি তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন গুলো করতে থাকো, আমি শেষ করে দেবো থার্ড ইয়ারের ক্লাস। ভাইয়া আমাদের একটা দিন এই রেটরিক আর প্রসিডিং নিয়ে কি ক্লাস নেওয়া যায়? হ্যাঁ, কেন নেওয়া যাবে না, অবশ্যই নেওয়া যাবে। আমরা তাহলে ভাই ওইটা নিলে একটু উপকার হতো, কারণ ওইটা নিলে প্রতিটা কবিতাতে কাজে লাগতো। আচ্ছা, ওটা নিয়ে আমি তাহলে নেব একদিন। এটা একদিন বলতে নেক্সট দিনই নেওয়া যাবে, কারণ আমরা তো এখানে প্রশ্ন ওয়াইজ আলোচনা করছি, এবং প্রশ্নগুলোর একবারই যে আমি আলোচনা করার পরে এগুলো কিন্তু আর আলোচনা করার কিছু থাকবে না। যেমন সামারি লিখতে হবে, সামারি, প্রতিটা কবিতার সামারি তোমরা বই থেকে পড়তে হবে, বা সামারিটা কিভাবে লিখতে হবে হয়তো এইটুকু বলে দিতে পারবো, কিন্তু প্রতিটা ইয়ার আলাদা আলাদা করে সামারি আসবে, সো ওগুলো তো আলাদা আলাদা করে লিখতে হবে। আচ্ছা, এই একটা মাথায় রাখো। স্যার, বলো। স্যার লাস্টের হচ্ছে পয়েন্টটা রাইটার্স পজিশন এন্ড অ্যাটিটিউড অর মুড, এইটা কিভাবে লিখবো কিছু তারপর বলতেন? আচ্ছা, রাইটারের পজিশন হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ। মানে রাইটার এই কবিতায় কিভাবে আছে, রাইটার কি তার নিজের সম্পর্কে বলছে, নাকি অন্য কিছু বা অন্য কারো সম্পর্কে বলছে, এটা হচ্ছে রাইটারের পজিশন। রাইটারের যেমন এই কবিতাটা কবি বলছে হাউ ডু আই লাভ দি, মানে এখানে আই পজিশন ব্যবহার করছে, তার মানে শুরুতে দেখেই মনে হচ্ছে যে কবি এখানে কবিতার ভেতরে রয়েছেন, এবং এই কবিতাটা একটা সাবজেক্টিভ কবিতা, এটা শুরুতে মনে হবে। বা কবি এখানে তার হাজবেন্ডকে তার নিজের ভালোবাসার সম্পর্কে বলছেন, তো এটা শুরুতে মনে হবে এটা একটা সাবজেক্টিভ কবিতা, বা কবির পজিশন এখানে সাবজেক্টিভ। কিন্তু মূলত এটা একটা অবজেক্টিভ কবিতা, কারণ কবি এখানে তার নিজের কথা না, তার নিজের ভালোবাসার কথা বলছেন। মানে ভালোবাসা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, লাভ একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আচ্ছা, তোমরা কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া গুলো জানো? অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হচ্ছে 5টা। তোমরা যারা মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়েছো তারা জানো। মেটাফিজিক্যাল পোয়েট্রির ওয়ান অফ দ্য মানে মোস্ট কি বলে সেলিব্রেটেড ফিচার, সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট থিম থাকবে। সেটা হচ্ছে 5টার মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিম, সেটা একটা হলো লাভ, তারপর ফেইথ, তারপর সোল, তারপর ডেথ, আর একটা হচ্ছে গড। এই 5টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিম, এর উপরে মানে মেটাফিজিক্যাল কবিতাগুলো হয়। তো এইখানে এই কবিতায় থিমটা হচ্ছে লাভ, তার মানে এখানকার অবজেক্টিভ হচ্ছে, মানে এখানকার রাইটারের পজিশনটা হচ্ছে অবজেক্টিভ। এখানে রাইটার তার নিজের সম্পর্কে বলছে না, তার ভালোবাসার সম্পর্কে বলছে। আচ্ছা, সো এই একটা পজিশন। এবার অ্যাটিটিউড এবং মুড। অ্যাটিটিউডের দিক থেকে শুরুর দিকে আমরা যেটা দেখতে পাবো যে কবি খুবই সিরিয়াস, তার সিরিয়াস অ্যাটিটিউড রয়েছে, সিরিয়াস মুডে রয়েছেন। শেষের দিকে আমরা দেখতে পাবো যে সিরিয়াস অ্যাটিটিউডের সাথে সাথে তার সাথে ভেতরে একটা সেকুলারিজমের বিষয়টাও কিন্তু কাজ করছে শুরুর দিকে। শেষে গিয়ে আমরা যেটা দেখতে পাবো যে কবি এখানে তার মুডটা অনেকটা রিলিজিয়াস মুড হয়েছে, বা মোরাল মুডে তিনি চলে এসেছেন। তিনি গডের প্রতি লাস্টে গিয়ে তিনি আস্থা রাখছেন। তিনি বলছেন যে ইফ গড চুজ, গড যদি চুজ করে, গড যদি আমাকে ইয়ে করে নেয়, এই যে ইফ গড চুজ, তাহলে কি হলো যে আমি তোমাকে মৃত্যুর পরেও এর চেয়ে আরো বেশি ভালোবাসতে চাই। তাহলে লাস্টে এসে কি হলো, সে গডের কাছে নিজের যে আত্মসমর্পণ বা সারেন্ডার সেটা সে করলো। তার মানে এই লাস্টে এসে তার যে রিলিজিয়াস যে অ্যাটিটিউড সেটা আমরা প্রকাশ পাচ্ছি। শুরুর দিকে সে অনেক প্যাশনেট, অনেক সিরিয়াস, এবং শেষের দিকে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সে অনেক মানে রিলিজিয়াস, তার যে চিন্তা ভাবনা সেগুলো। তো এটা তোমরা বইতে পাবে, তোমাদের বইতে অবশ্যই আছে, কারণ এই প্রশ্নটা তো মানে আসেই, এটা একটা কমন কোশ্চেন, এটা আসে, সেখান থেকেও তোমরা পড়তে পারবা।
আমি ওটাই বললাম যে এই একটা প্রশ্ন পড়তে গেলে এই নিচের এই সবগুলো প্রশ্ন পড়তে হবে। তো এই সবগুলো পড়লে তখন তো এটা নিয়ে তুমি অবশ্যই লিখতে পারবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। তাহলে তোমরা একটু প্লিজ সামনের দিনে প্র্যাকটিস করো। একটু সময় লাগবে, প্র্যাকটিস করতে তো কষ্ট হবে। প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস না করলে আগামী বছর আবার আমার কাছে আসতে হবে এবং বলতে হবে আমি তো ফেল করেছি, কি করবো এবার। আর তোমাদের জন্য দুঃসংবাদ আর সুসংবাদ যেটাই হোক না কেন, যেমন এবারে প্রায় আমি যদি এখন একটা ব্যাচ করি যে যারা ইমপ্রুভমেন্ট দিবে তাদের জন্য ব্যাচ, তাহলে মানে এক ধাক্কায় প্রায় 100 জনের একটা ব্যাচ হয়ে যাবে। আমি যদি প্রতিটা ইয়ারের আর কি ইমপ্রুভমেন্টের ব্যাচ করি, তাহলে 100 জনের একটা ব্যাচ হয়ে যাবে। সো এটা আমি করছি না কারণ সময়টা পাচ্ছি না বা পাবো না। প্রতিটা ইয়ার থেকেই প্রায় 30-40 জন করে নক করে রেখেছে, 20-25 জন করে নক করে রেখেছে যে আমাদের একটাতে ফেল আছে, আরেকটা কেউ দুইটাতে, কেউ বলে চারটাতেই ফেল আছে, কেউ বলে 2বার করে পরীক্ষা দিয়েছি তারপরে ফেল করেছি। তো এটা একটু মাথায় রেখো যে ফেল করা যাবে না, বা আমি ইমপ্রুভমেন্ট দিবই না, একবারই প্রথমবারই পার করে যাব। তো এই জন্য প্র্যাকটিস করো। সো ঠিক আছে, আজকে পর্যন্তই। নেক্সটে আবার কথা হবে নেক্সট ক্লাসে। আর আমি বলেছিলাম যে আগামীকালকে নেক্সট ক্লাস হবে, যদি আজকে না হতো তাহলে আগামীকালকে আমরা নিতাম। তো যেহেতু আগামীকালকে আর স্যার হ্যাঁ, স্যার আমাদের পার্ট সি এর জন্য কোন কবিতাগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলা? আচ্ছা, পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা এটা আমি একটা সাজেশন দিয়ে দেবো। এখানে এভাবে বলতে গেলে তো হবে না। তবে একটা জিনিস সেটা হলো ছোট যে কবিতাগুলি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, ছোট যেগুলো। আর আমি এই যে আলোচনাটা করছি, এই কয়েকটা আলোচনা করার পরে, যেমন এর পরের দিন হয়তো আমি আলোচনা করব এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা, আচ্ছা আমি তো বলেই নিলাম যে পরের দিন আমরা রেটরিক প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো আচ্ছা, সামনের দিন আমরা রেটরিক প্রস্তুতি নিয়ে আলোচনা করবো এবং তারপরে এগুলোতে আমরা আবার আসবো। এটা এগুলোর ভেতরেই, যার জন্য রেটরিক প্রস্তুতিটা সামনের দিন নিয়ে, যেটা আকিব বললো যে সামনের দিন সামনে কোনো একদিন, তো সামনে কোনো একদিন তো সময় নেই, সামনের দিনই নেক্সট ক্লাসে আমরা রেটরিক এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আর তারপরে আমরা এটার যে সাজেশন দেবো, সাজেশন যখন দিব তারপরে তো আমরা এটা নিয়ে মডেল টেস্ট প্র্যাকটিস করব। আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে তোমরা ফ্রেন্ডসের একটা মডেল কোশ্চেন আছে, মডেল টেস্ট আছে, সেটা হলো এই ইংলিশ রিডিং স্কিলের উপরে, সেইটা তোমরা কিনতে পারো। ওখান থেকে তোমরা 20-25টা মডেল কোশ্চেন পাবা, সেটা দিয়েই আমরা প্র্যাকটিস করবো। ওখান থেকে কমন পড়বে আমি এটা বলছি না, তবে প্র্যাকটিস করবো। 20টা মডেল টেস্ট আছে, 20টাতে 20 ধরনের ইয়ে আছে, তো ওখান থেকে কবিতাগুলো কমন পড়ে যাবে আর কি। আর একটা জিনিস, তোমাদের কপাল একদিকে খারাপ আবার আরেকদিকে ভালো, যে পোয়েটের পিকচারটা যদি শেয়ার করতেন আমাদের গ্রুপে তাহলে ভালো হতো, আমরা সবাই বুঝে নিতাম কোন পিকচারের কথা আপনি একটু বলতে চাইছেন। কোনটার পিকচার? যে বইয়ের কথা আপনি বলছেন সে বইটা আর কি, মানে এটা কি সেট সাজেশন ফ্রেন্ডস এর ওইটার কথা বলছেন? সেট সাজেশন ফ্রেন্ডসের কি সেট সাজেশন আমি জানি না। এটা হচ্ছে তোমার গিয়ে বলতে হবে, লাইব্রেরিতে গিয়ে যদি বলো যে ফার্স্ট ইয়ার রিডিং স্কিলের মডেল টেস্ট দেন তাহলেই দিবে। এটা কি শুধু রিডিং স্কিলের স্যার? হ্যাঁ, এটা শুধু রিডিং স্কিলের। আমি একটা কপি পেয়েছি, তো এটা 5th এডিশনের। জি স্যার। হ্যাঁ, এটা রাইটিং স্কিলেরও আছে, রাইটিং স্কিলেরটাও তুমি নিতে পারো। আমরা রিডিং স্কিলের আছে, রাইটিং স্কিলেরও আছে। রিডিং স্কিলেরটা তোমরা আপাতত নিতে পারো, কারণ আমরা রিডিং স্কিল পড়ছি তাই। সো ঠিক আছে, আজকে পর্যন্তই। অলরেডি আমরা 7 মিনিট চলে গেছে থার্ড ইয়ার থেকে। আচ্ছা, থ্যাংক ইউ তোমরা যারা অংশগ্রহণ করেছিলে, ধন্যবাদ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, আছো তো না লাইনে? মজার জিনিস দেখাই। তোমরা অনেকেই প্রশ্ন করো না যে কেন এখনই আমি ভিডিওটা দিচ্ছি না, বা কেন রাতে দেই বা পরের দিন দেই। সেটার আমি গতদিনে যেমন থার্ড ইয়ারে বলেছি, দেখিয়েছি, আজকে তোমাদেরকে এখানে দেখাই। ধরো এই যে ভিডিওটা আমার রেকর্ড হলো, এই যে রেকর্ড হলো, এবার আমি এখানে